একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতন শনিবারের আমাদের আজকের যে ক্লাস আপনারা অনেকেই জানেন, এটা হচ্ছে পিএইচডি ক্লাস। যারা নতুন আছেন, নতুন সেশনে ভর্তি হবেন, তো তাদের জ্ঞাতার্থে আমি বলছি এটা হচ্ছে প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট। আপনারা যারা নতুন আমাদের এই জুলাই সেশনে ভর্তি হয়েছেন বা আমাদের রেগুলার ক্লাস করার জন্য সদির আগ্রহী আছেন, তো আপনাদের জন্য আমি ক্লাস শেষে দুইটা নোটিশ জানাবো আজকে ক্লাস শেষে। আর আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং অনুধাবন করবেন। এই শনিবারের সেশনটা সাধারণত থাকে যারা প্র্যাকটিস করছে তাদের প্র্যাকটিস লাইফকে আরো ভালো গতিশীল করার জন্য, সেই আমরা যে চিকিৎসাটা করে থাকি সেই চিকিৎসা ব্যবস্থাপনা আমরা আরো কিভাবে মানুষকে সেবা দিতে পারি, কিভাবে কোন কোন দিকগুলো খেয়াল করলে আমরা উপকৃত হতে পারি, এখানে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড জ্ঞানটাই দেওয়া হয়ে থাকে। এবং এক একজন মডারেটর যারা এখানে আলোচনা করেন তারা তাদের সমগ্র জীবনের যে অভিজ্ঞতা আছে তার সারাংশ দিতে চেষ্টা করেন। তো বরাবরের মতন আমাদের এই শনিবারের সেশনের অন্যতম আলোচক আমাদের সকলের প্রিয় মডারেটর এবং ডাইরেক্টর আমাদের ডক্টর লুৎফর রহমান স্যার আজকে আলোচনা করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে ঔষধের শক্তি ও মাত্রা। অর্থাৎ রোগের কোন অবস্থায় কোন শক্তি প্রয়োগ করলে রোগী দ্রুত আরোগ্য লাভ করে, এই বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করবেন। এই আলোচনাটা মূলত তিনি করে চলেছেন একটা ধারাবাহিক ভাবে আপনার প্রতিবন্ধী চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ প্রতিবন্ধীদের নিয়ে আমাদের লুৎফর রহমান স্যারের অনেক তার স্টাডি রয়েছে। তিনি অনেক রোগী দেখেছেন এবং সেই অভিজ্ঞতা আলোকে তিনি বাস্তবে যেটা প্রয়োগ করে তার ফলাফল যেটা উনি পেয়েছেন সেটাই কিন্তু আলোচনা করেন। এই জন্য আমি মনে করি আপনারা সবাই কোন খাতা কলম রাখবেন এবং নোট করে রাখবেন। এই শক্তি মাত্রা বিষয়টা খুবই জটিল একটা বিষয়, কারণ ওষুধ সঠিক হলেও সঠিক শক্তি যদি সঠিক সময়ে সঠিক মাত্রায় না দেওয়া যায় তাহলে কিন্তু যথার্থ ফলাফল পাওয়া যায় না। এই জন্য আমি আমাদের প্রিয় মডারেটর লুৎফর রহমান স্যারকে অনুরোধ করছি, স্যার আজকের আলোচনা আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সম্মানিত সভাপতি, প্রেসিডেন্ট, সিও, মডারেটর এবং উপস্থিতি সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। শুরুতেই কেন যেন একটা কথা মনে হচ্ছে আজকে আমার, যে আমরা কি আসলে ভালো কিছু দিতে পারছি নাকি পারছি না, নাকি শনিবারের ক্লাসগুলো আসলে বেশি হয়ে যাচ্ছে। একটা সময় দেখতাম ৭০-৮০ জনের উপস্থিতি, বুধবার শনিবার অনেক উপস্থিতি ছিল। কেন জানি এখন উপস্থিতিটা কমছে। তার মানে আমরা কি আসলে ভালো কিছু দিতে পারছি না, নাকি আসলে এই শনিবার বুধবারও দেখি একটা সময় ৭০ জন ছিল, এখন একটু কম। তাহলে কি আমরা এই ক্লাসগুলো চালিয়ে যাব না? আজকে আমার আলোচ্য বিষয় ওষুধের শক্তি মাত্রা, ওষুধ প্রয়োগ নিয়ে দুটো কথা। হয়তো এই বিষয়ে আপনাদের সবারই অনেক ভালো জানা, সেই জানা কথাগুলোই আমি একটু একটু করে স্মরণ করে দেবার চেষ্টা করব, যে কোথাও আমরা ভুলে যাচ্ছি কিনা। কারণ আমি প্রতি মুহূর্তে আমরা ভুলে যাই, আমি ভুলে যাই। রোগীতে ওষুধ দেবার পর মনে হয় যে এভাবে দিলেই মনে হয় ভালো হতো। আসলে হ্যানিম্যানের নির্দেশনাগুলো কি সেটাই জানার দরকার আমাদের। কারো ব্যক্তিগত অভিজ্ঞতা হয়তো গুরুত্ব রাখে, কিন্তু সেই গুরুত্বটা সবার জন্য সমান নাও হতে পারে। তাই স্যার হ্যানিম্যানের নির্দেশনাই আমাদের মূল চাবিকাঠি। কারণ একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির মূল কথা, যে প্যাথি যা অর্গানন সম্মত নয় তা হোমিওপ্যাথি নয়, যা হোমিওপ্যাথি নয়
তা রিয়েল হোমিওপ্যাথি নয়। অমানিসের আধার যত গভীর হোক, অতল গহীন যত গভীর হোক, পথ যত কাঁটাযুক্ত হোক, সব জায়গায় চলার একটা প্রক্রিয়া অবশ্যই আছে। গভীর আধারের মাঝেও যেমন আলোর থাকে, অতল সমুদ্রের তল দেশেও তেমনি চলার পথ আছে। কাঁটা বিছানো পথেও খুব সহজ ভাবে যাওয়ার পথ নিশ্চয়ই আছে, কিন্তু যারা মহাজ্ঞানী তারা সেই পথগুলো খুব সহজে পেয়ে যান। আমাদের মতো মানুষগুলো সেই পথগুলো পাইতে অনেক কষ্ট। আমরা দেখানো পথে শুধু হাঁটি, সেই দেখানো পথে হাঁটাটাও যদি আমরা ভুল করে বসি তাহলে সফলতা পাওয়াটা খুব কঠিন। রোগক্লিষ্ট মানব জাতির জন্য স্যার হ্যানিম্যান প্রকৃত আদর্শ আরোগ্য একটা চিকিৎসা ব্যবস্থা হোমিওপ্যাথি দিয়ে গেলেন। একবিংশ শতাব্দীতে এসে রোগের বিভিন্ন জটিলতা, রাসায়নিক দ্রব্যের ব্যবহার, বিষাক্ত খাদ্য, পরিবেশের বিষাক্ততা, রোগের বিষাক্ততা বা মায়াজমের মিশ্রণ, বিভিন্ন কিছু মিলে রোগ যেন ক্রমশ জটিল থেকে জটিল হচ্ছিল। এই জটিল পথে হ্যানিম্যানের নির্দেশনা কি? আমরা সেই দিক নির্দেশনা পাচ্ছিলাম না। ঠিক সেই জায়গায় বললাম না, গভীর যত আধার হোক সেখানেও আলোর শিখা থাকে। সেই একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার শ্যামল কুমার দাস রোগের এই জটিল অবস্থায়, এই করুণ অবস্থায় হোমিওপ্যাথির কে সমন্বয় করা অথবা সেই আধারে আলোর শিখা প্রজ্বলিত করা করে এক দিগন্ত সে উন্মোচন করেছেন। আমরা সেই আলোর পথে শুধু হাঁটবো, সেই আলো দেখে দেখে এগিয়ে যাব। সেই এগিয়ে যাওয়াটা যদি ভুল হয় তাহলে সফলতাটা পাওয়া বড়ই দুষ্কর। আমরা অনেকেই মনে করি রিয়েল হোমিওপ্যাথি মানে 8টি ওষুধ। এই 8টি ওষুধের চিকিৎসা করাকে রিয়েল হোমিওপ্যাথি বলে। এটা খুব কষ্টদায়ক। 8টি ওষুধ দিয়ে চিকিৎসা করাকে রিয়েল হোমিওপ্যাথি বলে না। আমি আমাদের একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সিও আজম স্যারকে বলবো, এই রিয়েল হোমিওপ্যাথি কাকে বলে এইটা নিয়ে আপনার একটা ক্লাস হওয়ার দরকার। কারণ এমন কিছু প্রশ্ন হয়, আমি গত 2 দিন আগে একজনকে প্রশ্ন করলাম, ঠিক আছে এই 8টি ওষুধ যদি রিয়েল হোমিওপ্যাথি হয়, এটা যখন ক্লাসে গেলে ব্যবহার করা হয় বা ব্যবহার করা কি যাবে না? তখন সে অবাক, কেমন করে ব্যবহার করা যাবে? আবার বললো যে হ্যাঁ যাবে। তাহলে এই ওষুধগুলো কি হয়ে যায়? আসলে রিয়েল হোমিওপ্যাথি সম্পর্কে একটা ধারণা পরিষ্কার হওয়া দরকার। 8টি ওষুধ দিয়ে চিকিৎসা করাকেই রিয়েল হোমিওপ্যাথি বলে। এটা স্যার নিশ্চয়ই একদিন ক্লিয়ার করে দেবেন। আবার একজন প্রশ্ন করে, মাঝে মাঝে আমি প্রশ্ন করে যে স্যার যখন আমরা কাপিং করতে বলি, আপনাদের কাপিং ক্লাসিক্যাল কাপিং আর মাইন্ড কাপিং, আমি কোনটাতে যাব? সাউন্ড ক্লিয়ার করে এর উত্তরটা আসলে কি বলবো? আসসালামু আলাইকুম স্যার। এরকম উত্তর আসলে থাকে না যে রিয়েল হোমিওপ্যাথির আলাদা কাপিং
আলাদা ওষুধ প্রয়োগ পদ্ধতি, ক্লাসিক্যালে আলাদা কাপিং, আলাদাভাবে ওষুধ প্রয়োগ পদ্ধতি, স্যার আসসালামু আলাইকুম। আলাদাভাবে ওষুধ প্রয়োগ পদ্ধতি না, হোমিওপ্যাথি একটাই, ওষুধ প্রয়োগ পদ্ধতির একটাই। তাই তো স্যার হ্যানিম্যান বললেন যে একজন চিকিৎসককে ওষুধ প্রয়োগ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। আমরা সেই জ্ঞান হয়তো অর্জন করতে পারিনি, যার ফলে আমরা চিকিৎসায় যত সফল হই না। একটা ওষুধ নির্বাচন করা যত সঠিক নির্বাচিত হয় রোগের, অর্থাৎ একটা বলা হয় যে সঠিক ওষুধ নির্বাচন হলে বা সঠিক রোগীলিপিতে রোগীর অর্ধেক আরোগ্য হয়ে যায়। অর্থাৎ সঠিক ওষুধ নির্বাচন মানে রোগীর অর্ধেক আরোগ্য। আর অর্ধেক আরোগ্য কোথায়? আর অর্ধেক আরোগ্য হলো ওষুধ প্রয়োগে। তাহলে যদি ওষুধ প্রয়োগটা আমার সঠিক না হয়, আরোগ্য প্রক্রিয়া শুরুই হবে না। আর আরোগ্য যদি না হয়, আমার রোগীলিপি যত সঠিক হোক, রোগী আরোগ্য হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাই আমরা ওষুধ প্রয়োগ সম্পর্কে আমরা যেটা বুঝি সেটা সকলেই তুলে ধরার চেষ্টা করব। তাহলে হবে কি, আমাদের মাঝে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা সংশোধন করতে পারব। ওষুধ আমাদের রোগীগুলো কিন্তু এসে বলে অনেক সময় যে স্যার বা ডাক্তার সাহেব, আপনার ওষুধ খাবার পর আমার রোগটা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়া মানে হলো 4টা কারণে রোগ বেড়ে যায়। এই বেড়ে যাওয়াটা 4টা কারণে বেড়ে যায়। তার মধ্যে ওষুধ প্রয়োগের কারণেও রোগ বেড়ে যায়, ওষুধের শক্তি মাত্রার কারণেও রোগ বেড়ে যায়। তাহলে আমি ওষুধ প্রয়োগ করবো কিভাবে, কখন করব? দেখুন, একজন মানুষ ধরে নেন কোন এক রোগে সে সেন্সলেস বা অজ্ঞান হয়ে গেছে। এই অজ্ঞান রোগীতে সরাসরি ওষুধ প্রয়োগ করা বা তার জিভায় দেওয়া অনেক সময় রোগীর শেষ নিঃশ্বাস হয়ে যায়। তাই আমরা এই সময় রোগীর গ্রানে বা ঘর্ষণে ওষুধ প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করা উচিত। স্যার হ্যানিম্যান তেমনই নির্দেশনা দিয়েছেন। তাহলে এই মুমূর্ষ অবস্থায় যখন আমরা এই ওষুধের প্রতিক্রিয়া তার শরীরে দেখতে পাবো, তারপর আমরা তাকে খেতে দিতে পারি। আর এই ঘর্ষণে দেন আর গ্রানে দেন ঔষধ কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই একটা প্রতিক্রিয়া দেখাবে। সেই প্রতিক্রিয়াটা লক্ষ্য করে আপনার পরবর্তী ডোজ ঘর্ষণে দিবেন, গ্রানে দিবেন না খেতে দিবেন। যে প্রতিক্রিয়াটা অনেক বেশি আসে, যদি রোগীর প্রাণবন্ততা ফিরে আসে, তাহলে আপনারা দ্বিতীয় ডোজটাই মুখে দিতে পারবেন। কিন্তু প্রাণবন্ততা যদি ফিরে না আসে কিন্তু ওষুধের প্রতিক্রিয়া শুরু হয়েছে, তাহলে আপনার দ্বিতীয় ডোজটা অবশ্যই তার ঘর্ষণে বা গ্রানে দিতে হবে। তাহলে এই যে প্রয়োগ, আরো একটা ক্ষেত্র আছে, রোগের একটা বৃদ্ধিকাল আছে। প্রত্যেকটা রোগের একটা বৃদ্ধিকাল আছে। তরুণ রোগগুলো কখনো কখনো বেড়ে যায়, কখনো কখনো আবার ছেড়ে যায়। এই বৃদ্ধিকাল অবস্থায় আপনার ক্লাসিক্যাল বলেন, মাইন্ড বলেন, আর রিয়েল হোমিওপ্যাথির আপনারা এই 8টা ওষুধের কৌশলেই বলেন বা জীবন দর্শন ভিত্তিক চিকিৎসাই বলেন, এই রোগ বৃদ্ধি অবস্থায় যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলেও কিন্তু রোগটি বৃদ্ধি পায়। আর সেই বৃদ্ধিটা যদি মারাত্মক হয়, রোগী হাতছাড়া হওয়ার সম্ভাবনাটাই থাকে। বা যদি রোগের অবস্থা খুব বেশি হয়ে থাকে তাহলে তো কিন্তু রোগীর বিপরীত হয়ে যেতে পারে। সেই বৃদ্ধিটা না নিয়ে সে একেবারে বিদায় নিতে পারে। তাই আপনারা অবশ্যই ঔষধের
বৃদ্ধিকালটা বা রোগীর যে রোগ বৃদ্ধিকাল, এই বৃদ্ধিকালটা অবশ্যই বিবেচনা নেবে। বিবেচনা নিতে হবে প্রকৃতির কিছু সময় আছে যে সময়গুলোতে রোগ বৃদ্ধি পায়। প্রকৃতির কিছু সময় আছে যে সময়তে রোগ বৃদ্ধি হয়। যেমন আপনার চন্দ্রের প্রভাবে, সূর্যের প্রভাবে যখন জোয়ার হয়, সেই জোয়ার যখন শুরু হয়ে যায়, সেই শুরুর মুহূর্তে ওষুধ প্রয়োগ করা যায় না। অমাবস্যা পূর্ণিমার একটা সময় আছে যে সময়টাতে রোগ বৃদ্ধি পায়, সেই সময় ওষুধ প্রয়োগ করলেও আপনার যে বিষয়ের ওষুধ প্রয়োগ করেন, রোগ স্যার হ্যানিম্যানের নির্দেশনা হলো সেই সময় ওষুধ প্রয়োগ না করাই উত্তম। পিরিয়ড শুরুকালীন সময়ে ওষুধ প্রয়োগ না, যখন ভাঙছে বেশি বা সেই সময় ওষুধ প্রয়োগ না করাই উত্তম। যদি একান্তই দিতে হয় সেটা যেন খুবই সূক্ষ্ম মাত্রায়, খুবই সূক্ষ্ম আমরা মাত্রার দিকে যাচ্ছি। যে এই যে প্রয়োগ সময়, এখন আমাদের ওষুধের কিন্তু একটা বৃদ্ধিকাল আছে। আপনারা দেখবেন প্রত্যেকটা ওষুধের একটা নির্দিষ্ট সময় বৃদ্ধিকাল আছে। আপনার ক্লাসিক্যালে বলেন, মাইন্ডে বলেন, আর দর্শন ভিত্তিকেই বলেন, ঔষধের যে বৃদ্ধিকাল, সেই ঔষধের বৃদ্ধিকালটাও আপনাকে বিবেচনা করতে হবে। ঔষধের বৃদ্ধিকাল যদি ওষুধ প্রয়োগ করা হয় তাহলেও রোগীতে রোগ বৃদ্ধি পায়। এই বৃদ্ধি অনেক সময় নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে যায়। যার ফলে আপনারা অবশ্যই ঔষধ প্রয়োগ করার সময় ঔষধের বৃদ্ধিকালটা অবশ্যই বিবেচনায় নেবেন। ঔষধের শক্তি, আমরা যারা রিয়েল হোমিওপ্যাথি করি তারা নির্ভীদে কি করি, রোগে সিএম দেই। সিএম এর পরে 15, আবার 200, M/3, M/2 অথবা 02, 01। যদি আমাকে প্রশ্ন করা হয় আপনি কেন এটা দিলেন, আমার উত্তর কি হবে যে ডক্টর শ্যামল কুমার দাস এটা বলছেন। হ্যাঁ, স্যার হ্যানিম্যানও তো বলছে যে তোমাকে এভাবেই দিতে হবে। হ্যানিম্যান যেমন, শ্যামল কুমার দাস তেমন। আমি যেহেতু হোমিওপ্যাথি করি, তাই আমরা অবশ্যই স্যার হ্যানিম্যানের নির্দেশনাটাই ওষুধ প্রয়োগে মানব। কত শক্তি দিব একটা রোগীকে, আমি বলছি না আমি শ্যামল স্যারের বিপক্ষে। হ্যাঁ, স্যারের সেই কৌশল যথার্থ রোগীকে মুহূর্তের মধ্যে ফলাফল দেখানো যায়, কিন্তু সেটা কখন প্রয়োগ করব? যে রোগগুলো নিশ্চয়ই আপনারা জানেন, আপনাদের হয় কিনা জানি না, আমার কিন্তু অনেক রোগীতেই আমি যখন সিএম প্রয়োগ করি অনেক সময় এত বেশি বেড়ে যায়, 200 M/3, M/2, 0 M/1 প্রয়োগ করেও আর নিয়ন্ত্রণ করতে পারি না। আপনারা পারেন কিনা জানি না, তবে আমার অনেক ক্ষেত্রে আমি দেখেছি যেভাবে হয় না। তাহলে করণীয় কি? স্যার হ্যানিম্যান বললেন ঔষধের মাত্রা বেশি হইলেও রোগ বৃদ্ধি পাবে। ওষুধের শক্তি ও মাত্রা, ওষুধের শক্তি ও মাত্রা রোগ শক্তির চেয়েও বেশি হলে অবশ্যই রোগ বৃদ্ধি পাবে। তাহলে আমরা অবশ্যই একটা রোগীকে বিবেচনা করব যে আমি কত শক্তি দেব। দেখুন, একটা মানুষ হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে গেছে, আর একটা মানুষ কুয়ার ভিতরে পড়ে গেছে, আমরা দুজনকে উঠাবো কিভাবে? রাস্তার উপর যে লোকটা পড়ছে তার জন্য কি মেশিন ইত্যাদি ব্যবস্থা করব?
নাকি যে কুয়ার ভিতরে পড়ছে তাকে তোলার জন্য হাত আগিয়ে দেবে? অনেক গভীরে পড়ছে, যেখানে আমার হাত যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে অবশ্যই সাহায্য এই ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করে দেখতে হবে যে তাকে কতটা বিপর্যস্ত করছে। একটা মানুষের জ্বর আসছে, একটা মানুষের প্রেশার বেড়ে গেছে, একটা মানুষের প্রচুর ডায়রিয়া হয়েছে, প্রচুর ব্যথা হচ্ছে, প্রচন্ড তার মাথা ব্যথা, প্রচন্ড তার পেট ব্যথা, প্রচন্ড তার জ্বালা যন্ত্রণা, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই উচ্চ শক্তি ব্যবহার করব। কিন্তু সেই ক্ষেত্রে আপনার উচ্চ শক্তি অর্থাৎ সে অনেক গভীরে পড়ে গেছে, তাকে উঠানোর জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন আছে। কিন্তু যে মানুষটির তীব্রতা তত নাই, যে রোগের তীব্রতা তত নাই, সহনীয় কিন্তু রোগ তাকে কষ্ট দিচ্ছে, এই ক্ষেত্রে যদি আমরা উচ্চ শক্তি প্রয়োগ করি তাহলে দেখা যায় যে না, এই ঔষধজনিত কারণেও রোগ বৃদ্ধি পায়, এই ঔষধের শক্তি বৃদ্ধি হওয়ার কারণেও রোগ বৃদ্ধি হয়। আপনারা অবশ্যই ওষুধ প্রয়োগ করার সময় আপনি যে শক্তিটা প্রয়োগ করছেন সেই শক্তিটাকে অবশ্যই বিবেচনা করবে। কারণ আমার একটা অভিজ্ঞতা, এটা আমার এই অভিজ্ঞতা কিন্তু কখনোই চলমান হতে পারে। আপনার অভিজ্ঞতা আপনার, সেটা আমার জন্য নয়। তাই আপনি যখন ওষুধ প্রয়োগ করবেন, তাই প্রত্যেকটা রোগীতে ওষুধ প্রয়োগ করে আপনি লিখুন যে এই রোগীর এই জীবন শক্তির কারণে আমি এই শক্তি প্রয়োগ করছি, প্রয়োগ করার পর এই ফলাফল আমার। ঠিক অনুরূপ একটা রোগীতে আবার ওষুধটা প্রয়োগ করে আবার লিখুন, এভাবে 10টা রোগীতে আপনি দেখুন কি দাঁড়ায়। কিন্তু তার চেয়ে কম বিপর্যস্ত একটা রোগীতে ওই একই শক্তি প্রয়োগ করে আপনি লিখুন যে এর উপকারটা কতক্ষণে শুরু হয়ে গেছে, এর উপকারটা কতক্ষণ পরে শুরু হলো, বা কতটা খারাপ রূপ ধারণ করলো, এর অন্য রোগগুলো বেড়ে গেল কিনা। শুধুমাত্র যে সমস্যাটা নিয়ে আসছে সেই সমস্যাটা সমাধানটা না, তার যে আরো সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বেড়ে গেল কিনা, সমস্ত তথ্যগুলো আপনি নিয়ে লিখুন। তাহলে আপনাদের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হবে যে আমি কোন রোগীতে কোন শক্তি কিভাবে প্রয়োগ করব। আপনারা প্রত্যেকেই এইভাবে রোগীতে ওষুধ প্রয়োগ করে এটা লিখুন যে তার রোগের তীব্রতা এরকম ছিল, আমি এই ওষুধ প্রয়োগ করছি, তার এই অবস্থায় আমি এই ওষুধ প্রয়োগ করছি। কখন কোন রোগীতে কোন শক্তি প্রয়োগ করলে বেড়ে যায়, তাহলে আমাদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা সামনে চলে আসবে। এই ধারণাটা আপনাকে নিজে অর্জন করতে হবে, আর একজন কিন্তু অর্জন করে দিলে সেটা কখনোই বাস্তবসম্মত হবে না। তাই আমরা হ্যানিম্যানকে অনুসরণ করব, কিন্তু বর্তমান সময়ে কেউ প্রাধান্য দিয়ে আমরা হ্যানিম্যান স্যারকে অনুসরণ করব, কিন্তু বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে স্যার শ্যামল কুমার দাস যে শক্তির কথা বলছেন সেটা যেমন হেলনা নয়, তেমনি এক বাক্যে গ্রহণ করার মতো নয়। এটা আপনাকে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে যে আপনারা কোন জায়গায় কোন অবস্থায় এই শক্তি প্রয়োগটা সহজ উপকারী, আর কোন কোন ক্ষেত্রে আপনাকে অনুপকার করে। হ্যাঁ স্যার, হয়তো অনেকে বলবেন যে স্যার তো পরীক্ষা করে দিচ্ছেন, হ্যাঁ স্যার পরীক্ষা করছেন, কিন্তু আমাদেরও তার কাজে সহযোগিতা করা প্রয়োজন। আমরা বেড়ে যাব কেন? কারণ ঔষধ প্রয়োগে রোগ বেড়ে গেলে রোগী হাতছাড়া হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আপনার ডায়রিয়া রোগী ওষুধ দিলেন, ওষুধ খাবার পর তার ডায়রিয়াটা বেড়ে গেল। আপনার জ্বরের রোগীকে ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পর তার খিঁচুনিটা বেড়ে গেল, তার খিঁচুনি শুরু হলো, কারণ খিঁচুনিটা ভিতরে ছিল, ঠিক আছে, দেওয়ার পর বেড়ে গেল। এখন আপনার 200, এই ওষুধগুলো অনেক সময় রোগী খাওয়ায় না, আপনাদের হয় কিনা জানি না, তবে আমি দেখেছি অনেক রোগী বলে
হ্যাঁ, আপনার ওষুধ খাওয়ার পরে আমার বাচ্চার জ্বর এর খিচুড়ি শুরু হলো, আর ওটা খাওয়াই ততক্ষণ আমরা হাসপাতালে নিয়ে গেছি। তাহলে অবশ্যই আপনারা বিবেচনা করে দেখবেন যে আপনি কোন পর্যায়ের রোগীতে কোন ওষুধ কত শক্তি দিচ্ছেন। এখন মাত্রা যেটা, একই শক্তি একটি রোগীতে দুবার প্রয়োগ করা যায় না। আমরা রোগীকে 3 বার খেতে দিলাম, প্রয়োজনে 4 বার 5 বার 10 বার খেতে দিতে হয়। একই শক্তি ওষুধ দুবার খেতে দেওয়া যায় না। তাহলে আমরা এর মধ্যে তো একটা বড়ি দিয়ে দিছি, একটা শক্তি তো দিলাম, তাহলে এই শক্তি আবার খাবে কিভাবে, মানে দ্বিতীয় শক্তি কি করে হবে? আমরা যখন এই বোতলটা 10টা ঝাঁকি দেই তখন কিন্তু একটা শক্তি বৃদ্ধি হয়। কত শক্তি? 1x। তাহলে আমরা যদি 20টা ঝাঁকি দেই 2x, দশমিক পদ্ধতির শক্তি কিন্তু বৃদ্ধি পায়। এবার একটা ওষুধ যদি আপনি 100 শক্তির ঝাঁকির উপরে ঝাঁকি দিয়ে ফেলেন, তাহলে তখন কিন্তু সেই ওষুধটি আর ওই শক্তিতে থাকে না, তার পরবর্তী ক্রমে চলে যায় বা পরবর্তী শক্তিতে চলে যায়। তখন ওই যে ওষুধটা, এই পানিটা তখন কিন্তু মাদার টিংচার হয়ে যায়। আমরা যখন এটা 100টা ঝাঁকের উপরে চলে যাব, তখন কিন্তু এই ওষুধটি আর শক্তি থাকে না। তখন এই ওষুধটি, ধরেন হেমোগ্লিক আমরা 3 দিছি, তখন কিন্তু এই 100 ঝাঁকির পর্যায়ে কি হয়ে যায়, এই ওষুধটি M/4 এর বা 0.4 এর মাদার টিংচার হয়ে যায়। আর এই টিংচার যদি আপনি খাওয়ান, রোগ কিন্তু পুনরায় আবারও ফিরে আসবে। রোগটা যদি আমরা এই মাদার টিংচার যদি খাওয়াই, রোগটা কিন্তু পুনরায় আবারও ফিরে আসবে। তাই এই ওষুধের এই ঝাঁকিটা যেন কখনোই আমি সাধারণত 90-এর উপরে নিয়ে যাই না, বা আরো নিচে রেখে আপনারা ওষুধ পরিবর্তন করতে পারেন। ঝাঁকিটা আরো নিচে রেখে, আরো কম রেখে 60, 70, 80 ঝাঁকির পরে ওষুধ পরিবর্তন করাটাই উত্তম। তাহলে আমরা অবশ্যই 1x, 2x, 3x, 4x এভাবে কিন্তু 100 ঝাঁকির পর ওই শক্তিতে রূপান্তর হয়ে যায়, যার ফলে আমরা 100 ঝাঁকির পরে এই ওষুধটি অবশ্যই প্রয়োগ করব না। কেন আমি এই শক্তি নিয়ে আলোচনা করছি? কারণ আমি দেখি অনেক হোমিওপ্যাথি ডাক্তার, তারা কি করছেন, একটা গ্লুকোজ এরকম 1 বোতল পানির মধ্যে দিয়ে রাখছেন, রোগী আসলে ওটা ঝাঁকি দিয়ে খাওয়াই দেয়। আপনি কতবার ঝাঁকি দিচ্ছেন? আপনাকে এই অভ্যাসটা কে দিল? কোথায় পেলেন আপনি? অর্গানাইজার কোথায় আছে যে আপনাকে এরকম ঝাঁকি দিয়ে দিয়ে একটা বোতল থেকে 1000 বার শত রোগীকে খাওয়াবেন? অর্গানাইজারে কোথাও এভাবে লেখা নেই যে আপনারা এর মধ্যে দিয়ে একটা রোগী এভাবে খাওয়াইতে থাকবেন। কারণ 100 ঝাঁকির পর যখন একটা শক্তির পরিবর্তন হয়, তখন আপনি কি করবেন? এই রোগী কখনোই কোনোদিনই আরোগ্য হওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ হয়ে যায়। তাই আপনারা অবশ্যই এই বুদ্ধি থেকে বের হয়ে আসুন যে 100 ঝাঁকির পরেও আপনারা রোগীকে খাওয়াইতেই থাকবেন। এটা থেকে বের হতে হবে যে আমরা যেন এরকম ভাবে আর না খাওয়াই, রোগীকে এভাবে যেন আমরা কষ্ট আর না দেই। কারণ হোমিওপ্যাথিক ওষুধ পরীক্ষা হয়েছে কিভাবে? M/2 বা 0.2 মাদার টিংচার অথবা 30-এর মাদার টিংচার
অথবা অনেক্সের মাদার টিংচার, যে রোগীতে যেভাবে আপনারা পরীক্ষা করেন, আপনারা নিজের শরীরে পরীক্ষা করতে পারেন। আমি অ্যাগোনাইট 30 সকালে 4 ফোঁটা, দুপুরে 5 ফোঁটা, রাতে 6 ফোঁটা, পরের দিন 7 ফোঁটা খাবার পরে অ্যাগোনাইটের সমস্ত লক্ষণ আমার জীবনের উপর প্রকাশ পেয়েছিল। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনাদের যদি জানার ইচ্ছা লাগে, তাহলে আপনারাও অ্যাগোনাইটই খেয়ে দেখুন। মৃত্যু কাহাকে বলে আপনার চোখে দেখতে পাবেন। আমি সেটা চোখে দেখেছিলাম। অ্যাগোনাইটের যে লক্ষণগুলো আমি দেখেছি, আমার যখন জ্বর আসলো তখন আমার মনে হলো যে আমি মারা যাচ্ছি। আমি আমার ভাইকে বললাম, যে রুয়েটের টিচার ভাইকে বললাম যে আমি মনে হয় বাঁচবো না। ভাই সাথে সাথে তার ডাক্তার, রুয়েটের ডাক্তারদের বললেন, ডাক্তাররা আসলেন, তারা পরীক্ষা করলেন, মেডিকেলে নিয়ে গেলেন, ডেঙ্গু টেস্ট করা হলো, কিন্তু না, আমার আসলে ডেঙ্গু নেই। কিন্তু আমি তো মৃত্যু দেখছি। অনেক চিকিৎসায় যখন কিছু হলো না, 4 দিন পর আমার মনে হলো যে আমার হোমিওপ্যাথি কলেজ যাওয়া উচিত। আমি হোমিওপ্যাথি কলেজে গেলাম, যা স্যারকে বললাম, স্যার আমাকে মারতে চাইলেন যে বোকা তুই এই কাজটি কেন করলি, আর আমাদেরকে না বলে। তারপর কিন্তু সূক্ষ্ম মাত্রা খাবার পর আমার রোগটা আরো হয়। সেই অ্যাগোনাইটে কিন্তু সূক্ষ্ম মাত্রা খাই। আমরা যারা এভাবে শক্তি এই বৃদ্ধি করে মাদার টিংচার বানিয়ে রোগীকে খাওয়াচ্ছি, একবার ভাবুন সেই রোগীর কি অবস্থা হচ্ছে। এভাবে আমরা রোগ তৈরি করার অধিকার কোথায় থেকে পেলাম? আমরা কি ওষুধ প্রয়োগ করতে পারি, পরীক্ষা করতে পারি? আর ওষুধ পরীক্ষা কার উপর করা যায়, সেই বোধ বুদ্ধিটা কি আমাদের হবে না? আবার মাত্রা যেটা আমরা যেটা কাপিং বলি, সরি আমাকে একটু মোবাইলের চার্জ শেষ, আমি অডিও না রেখে এমনি কথা বলি। তাহলে আমরা যে এইভাবে রোগীকে দিচ্ছি, কাপিং বিষয়টা কিভাবে হয়? একটা রোগীতে কাপিং করা যায়, দুভাবেই করা যায়, কিন্তু পারফেক্ট কোনটা? আমরা রোগীতে ওষুধ যখন দেই কি করি, একটা বোতলের মধ্যে দিয়ে সেই বোতলের পানি ফেলে দিয়ে আবার খেতে দেওয়া যায়। কিন্তু সর্বোত্তম হলো আপনি যার মধ্যেই ওষুধ দিলেন, যতটুকু পর্যন্ত খেতে বলছেন, এরকম 4 কাপ 8 কাপ, আমি রাজশাহীতে আবু বকর স্যারের, সিদ্দিক স্যারের দেখেছি, কারণ স্যার অনেক আগে মারা গেছেন যদিও, তার চেম্বারে যেভাবে চলছিল সেটা দেখেছি। তার ছাত্র সৈয়দ আশরাফ আলীম জাহাঙ্গীর, তাকে দেখেছি। আর আমাদের উত্তরবঙ্গের তথা বাংলাদেশের অন্যতম চিকিৎসক ডাক্তার কায়েস স্যারের চিকিৎসা আমি দেখেছি। তিনি আমাকে বললেন যে এটা অর্গানন সম্মত। কেমন কাপিং? যে আমরা যেটা খেতে দেই, ধরেন আমরা বোতলের যে 1 মুখ খেতে দিচ্ছি, এই 1 মুখ 8 কাপ পরেও দেওয়া যায়। কিভাবে? 8টা কাপে পানি নিতে হবে, নিয়ে এই 1 মুখ প্রথম কাপের মধ্যে দিতে হবে। দেওয়ার পর সেই কাপটাকে ভালো করে মিশ্রিত করে ওখান থেকে 1 চামচ নিয়ে এসে দ্বিতীয় কাপ, দ্বিতীয় কাপ থেকে তৃতীয় কাপ, তৃতীয় কাপ থেকে চতুর্থ কাপ, এভাবে 8 কাপ পরেও যাওয়া যেতে পারে। তাহলে আমরা 8 কাপ থেকে ওষুধটা খাবে, বা 4 কাপ থেকে খেতে পারে, 3 কাপও খেতে পারে। কিন্তু আমরা যদি ওই বোতলের মধ্যে যে বোতলটা দিয়েছি ওটা খাওয়ার সময় ঢেলে দিয়ে আবার খাবে, এভাবে কিন্তু 2-3 বার পরে আর কাজ করবে না। মানে অসুবিধাটা হয় এরকম যে 2-3 বারের পরে আর ওষুধটা কাজ করতে চায় না। কিন্তু বোতলের মধ্যে যেহেতু আমার ওষুধটা থাকে, সেই হেতু কিন্তু এভাবে কাজটা পাওয়া যায়। আপনারা ওভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন ওষুধের কাপিংটা। তবে এটাই ছাত্রদের নির্দেশনা হলো উত্তম।
আর অর্গানাইজের সূত্রও কিন্তু স্যার হ্যানিম্যান কিন্তু এভাবেই পরিবর্তন কাপিং করার কথাটাই নির্দেশনা হিসেবে দিয়েছেন। তাই আমি আপনাদেরকে বলবো যে আসুন ওষুধ প্রয়োগটাই কিন্তু এবং ওষুধের শক্তি প্রয়োগ কিন্তু একটা রোগীতে রোগ আরোগ্যের অন্যতম শর্ত। তাই স্যার হ্যানিম্যান প্রত্যেকটা রোগীতে আমরা আমাদের মতো যেমন দেখেছি, কিন্তু স্যার হ্যানিম্যানের নির্দেশনা হলো তোমরা রোগীতে M/01 থেকেই চিকিৎসা শুরু করো। তবে হ্যাঁ, আমিও দেখেছি আমার চিকিৎসা জীবনে যে যে রোগীগুলোতে ইনফেকশন থাকে সেই রোগীগুলোতে 01 অনেক সময় রোগ বৃদ্ধি করে দেয়। সেই রোগীগুলোতে 03 থেকে চিকিৎসা শুরু করলে এই বৃদ্ধির হাত থেকে বাঁচা যায়, বা 02 থেকে শুরু করলে বৃদ্ধির হাত থেকে বাঁচা যায়। আবার অনেক রোগীতে ফোড়া ফাটানোর যখন প্রয়োজন হয় সেই ক্ষেত্রে 04 বা ইত্যাদি শক্তির থেকে, মানে 01 এর চেয়ে 0 বেশি শক্তি, মানে 02, 03, 4, তবে 4 থেকে প্রয়োগ করলে এই ফোড়া ফাটানোটা খুব সহজ হয়, খুব দ্রুত গতিতে হয়। অনেক সময় সেমও ফেটে যায়, তবে 01 অনেক সময় ফোড়া ফাটাতে দেরি করে। এই দেরি করার কারণটা হলো, আমি এটাতেও একটা লক্ষ্য করলাম কেন 01 প্রয়োগ করলে একটা ফোড়া দেরিতে ফাটে, কেন ফাটে। দেখা গেল এটা একটা সুবিধা আছে, হয়তো একটা দেরি হয়, কিন্তু সুবিধাটা হলো আপনারাও এরকম প্রয়োগ করে এবং লিখে রাখবেন যে এই সুবিধাটা কি আর অসুবিধাটা কি। সুবিধাটা হলো 01 থেকে যদি আপনার শুরু করা যায় তাহলে দেখা যায় যে ওই রোগীতে পাকানোর পরে ফোড়াটা ফেটে যাবার পরে খুব স্বল্প পুঁজ পড়ে গিয়ে রোগীটা আরোগ্য হয়। আর উচ্চ শক্তি প্রয়োগ করার কারণে দেখা যায় যে এই পুঁজের পরিমাণটা অনেক বেশি হয়, বা অনেক সময় ক্ষত তৈরি হলে গভীর হয়। আর 01 থেকে যদি আসেন তাহলে এই ক্ষতের পরিমাণটা একটু পাকতে সময় নিলেও ক্ষতের পরিমাণটা কিন্তু কম হয়। এটা আমার কথাটাই আপনারা কিন্তু নেবেন না, আপনারাও আপনাদের রোগীতে পরীক্ষা করুন, দেখুন যে আপনার একটা অভিজ্ঞতা, আমি যেটা আবারও বলছি যে আপনি আপনার মতো অভিজ্ঞতা অর্জন করবেন, সেটা আপনার জীবনের জন্য। আপনার অভিজ্ঞতা আমার জন্য যেমন কাজ করবে না তেমন, কিন্তু আমার অভিজ্ঞতাও আপনাদের জন্য তত বেশি কাজ করবে না, এটাই বাস্তব। যতটা কাজ করবে স্যার হ্যানিম্যানের নির্দেশনা, আমরা স্যার হ্যানিম্যানের নির্দেশনাই মানবো। ধন্যবাদ সকলকে। আবার মোবাইলের অত বেশি চার্জ নেই, আর একটা ক্লাসের আগাম একটা প্রস্তুতি থাকে। আমি কেন জানি না যে আমাকে শুধুমাত্র ক্লাসের দিনই বলা হয় আজকে ক্লাস করতে হবে, আমাকে কবে নিতে হবে একটু সময় দিয়ে হলে একটা বিষয় ভালো করে লেখা যায় এবং বলা যায়, আমি লেখাটাও দিতে পারি যাতে সকলের উপকার হয়। ধন্যবাদ সকলকে। আমি সিও স্যারকে অনুরোধ করব যে আপনি কোনো একদিন ক্লাস নিন যে রিয়েল হোমিওপ্যাথি কাকে বলে। ধন্যবাদ সকলকে, স্যারকেও। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার প্রশ্ন হচ্ছে, যেমন আমরা এই রোগীর চিকিৎসা নয়, রোগের চিকিৎসা। আবার আমরা শুনলাম যে আপনার সিকনেসের চিকিৎসা, আপনার সিকনেসের চিকিৎসা যদি আমরা করি তাহলে তো আমাদের রোগের ক্ষেত্রে বেশি একটা আমাদের মাথা ঘামানো দরকার পড়ে না। যেমন জার্ম সেল থেকে যে সমস্ত রোগ আসে সেখানে তো আমরা নিম্ন মাত্রায় ঔষধ প্রয়োগ করে সেটা আমরা চিকিৎসা মানে করি, এটা বলা আছে। আর যদি সোমাটিক সেল থেকে মানে রোগটা তৈরি হয় তখন তো আমরা উচ্চ মাত্রা আমরা ব্যবহার করি, যেটাকে অ্যাকুয়েট সিকনেস বলা হয়। এখন ঘটনা হচ্ছে স্যার, এখানে আমাদের ওই যে ইসের মধ্যে লেখা আছে যে ঔষধের চিকিৎসার সময় 50 সহস্রমিক ওষুধের ডোজ যতক্ষণ কাজ করতে থাকবে ততক্ষণ ডোজটি পুনরাবৃত্তি করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু বোধগম্য হইল না, যে আমরা তো জানি যে একটা ঔষধ যখন প্রয়োগ করা হয় ঔষধটা যতদিন কাজ করবে ততদিন আর সেটাকে পুনরাবৃত্তি করা যাবে না। কিন্তু এখানে লেখা আছে চিকিৎসার সময় 50 সহস্রমিক ওষুধের ডোজ যতক্ষণ কাজ করতে থাকবে ততক্ষণ ডোজটি পুনরাবৃত্তি করতে হবে।
এটা যদি আপনি একটু সুস্পষ্টভাবে আমাকে একটু বলতেন। হ্যাঁ, আপনার আগের প্রশ্নগুলো হলো যে দেখেন আপনার রোগ রোগী এইটার জন্যই আমি রিয়েল হোমিওপ্যাথির একটা ক্লাস নিতে বলছি স্যারকে। রিয়েল হোমিওপ্যাথি কাকে বলে? আর আপনার এই প্রশ্নটা অনেক উচ্চমানের, আমি যদি এখানে ব্যাখ্যা করতে চাই একদিন লেগে আবার একটা ক্লাস নিতে হবে। তাই সহজ পথ, আমি যে কথাগুলো বলে গেলাম এটা হলো সহজ পথের জন্য। আপনার রোগীকে চেনাই কঠিন, কারণ আমরা যে যাই বলি না কেন রোগটা কমানোর উদ্দেশ্যেই কিন্তু ওষুধটা প্রয়োগ করছি। আর রোগটা কমলেই কিন্তু আমরাও খুশি। আমরা রোগের কমানেই যত আলোচনা করি, রোগী আরোগ্য হয়েছে বা রোগীর কমছে এরকম আলোচনাটা কিন্তু আমরা খুব একটা ধর্তব্যের মধ্যে নেই না। রোগী কমে গেল কিন্তু রোগটা বেড়ে গেলেও মূলত যারা রোগী চিকিৎসা নিতে আসে তারাও কিন্তু রোগীটা দেখে না, তারাও কিন্তু রোগটাই দেখে। যার ফলে আপনাকে এখানে এই জায়গা থেকে সরে যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। আর যে প্রশ্নটা আপনার সর্বশেষ সেটা হলো যে 50 সহস্রাধিক ওষুধ কাজ করলে ওই শক্তিটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনাকে লক্ষ্য করতে হবে যে এই 50 সহস্রাধিক ওষুধ কোন শরীরে একটা আপনি যে ওষুধটা প্রয়োগ করলেন 2 দিন 3 দিন পর্যন্ত কাজ করে, তাহলে আপনি 3 দিন শেষ হবার আগেই আবারও ওই ডোজটা খাওয়াই দিবেন। কোন শরীরে বা কোন রোগের অবস্থায় 2 ঘন্টা পরেই থেমে যায়, তাহলে আপনাকে 2 ঘন্টা থামার আগেই আবার ওই ডোজটা দিতে হবে। এটা হলো দিতে হবে। আর যদি শতমিক ক্ষেত্রে হয় তাহলে কিন্তু যতদিন পর্যন্ত ওষুধটা কাজ করে ততদিন পর্যন্ত ওষুধ আর প্রয়োগ করার প্রয়োজন নাই, কারণ শতমিক ওষুধ দীর্ঘদিন পর্যন্ত ওষুধে শরীরে কাজ করে। আর 50 সহস্রাধিক ওষুধ সর্বোচ্চ 2-3 দিন 7 দিন এর বেশি কাজ করে না, অথবা 2-1 ঘন্টা পরেও কাজটা ছেড়ে দেয়। এই জন্যই কিন্তু আপনাকে পরবর্তী ডোজটা দিতে হবে। আর পরবর্তী ডোজটা কিন্তু কখনোই একই শক্তি 2 বার প্রয়োগ করা যাবে না, মানে এই জন্যই ঝাঁকি দিতে হয়। হ্যাঁ, এই জন্যই ঝাঁকি দিতে হয়। ঝাঁকিটা আপনি কতবার খাওয়াবেন তার উপর নির্ভর করবেন, যে আপনি এই ওষুধটা যদি 10 বার খাওয়ান বা 9 বার খাওয়ান তাহলে 10 ঝাঁকি দেন, যদি 15 বার খাওয়ানোর প্রয়োজন পড়ে এমন তো হয় তাহলে আপনি সেখানে 5-6টা ঝাঁকি দেন। এখন এটা কি বোঝা যাবে যে এটা কতবার মানে খাওয়ানো লাগবে? এটা তো মানে পরবর্তীতে বোঝা যাবে, কিন্তু শুরুতে তো বোঝা যাবে না। হ্যাঁ, পরবর্তী বোঝা যায়। এই জন্য নিজেকে ওই তো বললাম তো যে আপনার অভিজ্ঞতা আপনাকে অর্জন করে নিতে হবে, এটা আরেকজন কেউ সহযোগিতা করতে পারে না। মানে এগুলো মূলনীতি থাকলে সহজ হয়। তার যে এখানে আবার আরেকটা প্রশ্ন, সেটা হলো স্যার হ্যানিম্যান বলেছেন যে কি আরোগ্য করতে হবে সেটা হৃদয়গম করতে বলেছেন, কিন্তু আমার কাছে এটা অস্পষ্ট লাগে যে আমরা তো রোগীর কি আরোগ্য করবো এটা তো আমরা জানি যে আমরা সিকনেস আরোগ্য করব, আমরা তো প্যাথোলজি আরোগ্য করবো না। সিকনেস যদি সে সুস্থ হয়ে যায় তাহলে প্যাথোলজি সুস্থ হয়ে যাবে। তাহলে এই বিষয়টাকে তিনি অস্পষ্ট কেন রাখলেন যে হৃদয়গম করতে হবে বলেছেন? এটা তো সবার এত এইটা তো শোনেন, প্যাথোলজিটা তো ছেড়ে যাবে, প্যাথোলজিটা তো ছেড়ে যায়, কিন্তু রোগী তো প্যাথোলজিটাই তাই সারতে চায়। বিষয়টা হলো সমস্যাটা হলো কোথায়, রোগী তো প্যাথোলজিটাই চায়, রোগীদের আসলে প্যাথোলজিই চায়, যার ফলে আমরা এই জায়গায় একটা এই জায়গায় আমি একটু কথা বলবো। হ্যাঁ, বলেন। আমার মনে হয় যে এখানে যে ডিভাইস থেকে কথা বলা হলো, ডিভাইসটার নাম রয়েছে ফারজানা আক্তার, মানে যিনি বলছেন তার নামটা যদি একটু কাইন্ডলি বলতেন। স্যার ওমর ফারুক বলছিলাম, আমার ডিভাইস একটু সমস্যা, এই কারণে আমি ওই মানে আমার বাড়িওয়ালির ওটা দিয়ে আমি ঢুকছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনি আসলে খুব অল্প সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে রোগীর চিকিৎসা করার কথা বলা হয়, কিন্তু এখন রোগের চিকিৎসার কথা বলা হচ্ছে। আবার বলছে যে সিকনেসের চিকিৎসা করার কথা বলা হচ্ছে। আবার সেটার উত্তর স্যার দিছেন, তারপরে আবার বলছে যে একই শক্তি বহুদিন ব্যবহার করা যায় যদি সেটা ঠিক থাকে। আর একটা কথা বললেন যে আপনার সর্বশেষ যেটা বললেন কি আরোগ্য মানে করতে হবে, কি আরোগ্য করতে হবে, এইটা এত হৃদয়ঙ্গম করার কথা বলা হলো। বিষয়টা হচ্ছে যে আপনার
আপনার তৃতীয় লাস্ট প্রশ্ন থেকে আমি কিছু কথা বলি। জি স্যার। আমার কাছে একটা রুগী আসছে একটা ফোড়া নিয়ে অথবা জ্বর নিয়ে অথবা ক্যান্সার নিয়ে। এটা আমি দেখতে পারতেছি, বুঝতে পারতেছি, এটা আবার হৃদয়ঙ্গম করতে হবে। অ্যানিম্যাল স্যার, এটা হৃদয়ঙ্গম করতে বললেন কেন? কি আরোগ্য করতে হবে? হৃদয়ঙ্গম করো। আমি হৃদয়ঙ্গম করবো কেন? আপনি দেখতেই পারতেছি এটা ফোড়া, ওইটাই আরোগ্য করতে হবে। আমি দেখতেই পারতেছি মানুষটার ক্যান্সার, তাহলে আমি সেটাই আরোগ্য করতে হবে। আমি দেখতেই পারতেছি বা উপলব্ধি করতে পারতেছি প্যাথোলজি পরীক্ষা করে বা থার্মোমিটার দিয়ে মাপযোগ করে দেখতে পারতেছি প্রচন্ড জ্বর, তাহলে জ্বর আরোগ্য করতে হবে। এখানে হৃদয়ঙ্গম করার কি আছে? এটা তো দেখাই যায়, বোঝাই যায়। হৃদয়ঙ্গম করার কথা যখন বলা হলো, এই কথার অর্থ হচ্ছে আমি যে আরোগ্য করতে চাচ্ছি ফোড়া, ক্যান্সার অথবা জ্বর, এইটা আসলে স্যার বোঝাতে চাননি অ্যাপ্রোজেন্টিভিতে। আপনাকে আরোগ্য করতে হবে সেইটা যে এই আজকে ফোড়া, ক্যান্সার বা জ্বর হলো, এটা কেন হলো, কি কারণে হয়েছে, ওই মানুষের ভিতরে কি সিকনেস রয়েছে যে সিকনেসের কারণে এই ঘটনাটা ঘটছে, সেইটা আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে। কারণ এটা দেখাও যায় না, সহজে বোঝাও যায় না, মাপজোক করেও বোঝা যায় না। তাহলে সেইটা আপনাকে হৃদয়ঙ্গম করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। তার মানে আপনি যা দেখছেন, যে রোগ বালাই দেখছেন, সেটা আরোগ্য করার কথা হলে হ্যানিম্যান স্যার ওখানে কি বলতেন? ওখানে পারসিভ কথাটা বলতেন। কেন্ট স্যার তার চমৎকার একটা কথা বলছেন যে এখানে তো সি বললেই যথেষ্ট ছিল, যে সি, একজন ফিজিশিয়ানকে সি, তাকে দেখতে হবে, কি আরোগ্য করতে হবে। উনি তো দেখতে হবে কথাটা বলেননি, সি শব্দটা উচ্চারণ করেননি। আপনারা যারা কেন্ট ফিলোসফি পড়েছেন তারা দেখবেন যে হ্যানিম্যান স্যার থেকে, কেন্ট স্যার থেকে এইভাবেই কথাটা বলছেন। বলছেন এটা পারসিভ, তাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তাহলে বুঝতে এবং উপলব্ধি করার যে বিষয়টা থাকে, সেইটা এই শব্দের মধ্যেই বোঝা যায়, এই টার্মটার মধ্যেই বোঝা যায়। ওটা দেখার বিষয় না, ওইটা ধরা ছোঁয়ার বিষয় না, ওইটা প্যাথোলজির পরীক্ষার মধ্যেও ওইটা বোঝা যায় না। ওইটা বুঝতে হয় আমাদের কেস টেকিং এর যে হোমিওপ্যাথিক ডায়াগনস্টিক সিস্টেম, এই সিস্টেম থেকে ওটা বুঝতে হবে, এই সিস্টেম থেকে ওটা উপলব্ধি করতে হবে। অর্থাৎ রুট, কি কারণে আজকে এই ঘটনা ঘটছে, সেই রুটটা বুঝতে হবে। রুটটার ব্যাপারে অ্যানিম্যান স্যার দুইটা রুটের কথা বলছেন, একটা হচ্ছে যে এক্সাইটিং কজ, আর একটা হচ্ছে ফান্ডামেন্টাল কজ। অ্যাপারিজম 5 এই কথাটা বলছে, এক্সাইটিং কজ আর ফান্ডামেন্টাল কজ। ওখানে বলছেন যে এক্সাইটিং কজে যা হয় সেটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ, আর এইটা অনেক সময় সামান্য পরিচর্যাও সেরে যায়, অথবা আমাদের নিজস্ব যে ইমিউনিটি সিস্টেম আছে বা ভাইটাল ফোর্সের যে অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটির কারণেও সেরে যায়। অনেক সময় ওষুধটা প্রয়োজন হতে পারে, সামান্য পরিচর্যা প্রয়োজন হতে পারে, তাতেও এক্সাইটিং কজের সমস্যাটা দূর হয়ে যায়। এটা যে ওষুধ লাগবে এটা ম্যান্ডেটরি না, আবার ওষুধ লাগবেই না মোটে তাও আপনি বলতে পারতেছেন। আবার সেখানে আরো একটা কথা বলা হয়েছে যে এক্সাইটিং কজের যে বিষয়টা, সেটা যদি অব্যাহত থাকে তাহলেও আপনার এক্সাইটিং কজ দূর হবে না। কিন্তু ফান্ডামেন্টাল কজ যেটা, ফান্ডামেন্টাল কজ ওইটা হচ্ছে আপনার, আপনি যদি চিকিৎসা না করেন সারা জীবন থেকে যাবে। আপনি যদি চিকিৎসা ওষুধ দ্বারা চিকিৎসা করেন, এখানে ওষুধের কথাই বলা আছে, ওষুধ দ্বারা যদি চিকিৎসা করেন তাহলে ফান্ডামেন্টাল কজ দূর করা যায়। ফান্ডামেন্টাল কজটা কোথায় হয়? সেটা হচ্ছে যে আপনি ওমর ভাই যেটা বললেন, জার্ম সেল অর্থাৎ জাইগোট যখন গঠন হচ্ছে ওই মুহূর্তে যেই বিষয়গুলো আসতেছে সেটা হচ্ছে যে আপনার ফান্ডামেন্টাল কজ। আর এর জার্ম সেল যখন জাইগোট যখন গঠন হয়ে গেল, যখন ওইটা জাইগোট গঠন হয়ে গেল, তখন যে সেল ডিভিশন, এটা হচ্ছে সোমাটিক সেল ডিভিশন। মায়ের গর্ভের থেকেই কিন্তু সোমাটিক সেল ডিভিশন শুরু হয়। তো ওই সময় যেই এক্সাইটিং কজ আসে সেটা হচ্ছে সোমাটিক সেলের বিষয়। আপনি বলতেছেন যে ফান্ডামেন্টাল কজ যদি হয় তাহলে আমার নিম্ন শক্তি দিতে হবে, এক্সাইটিং কজ উচ্চ শক্তি দিতে হবে। সরি, কথাটা এরকম না।
এই ফান্ডামেন্টাল কজ এক্সাইটিং কজ তার উপরে কিন্তু পটেন্সি নির্ভর করে না, পটেন্সি নির্ভর করে হচ্ছে তার প্যাথোলজিক্যাল কন্ডিশন। প্যাথোলজিক্যাল কন্ডিশনে যদি অর্গানিক প্যাথোলজি থাকে তাহলে আপনার নিম্নক্রমের ওষুধ দিতে হবে, আর যদি মানে ডাইনামিক প্যাথোলজি থাকে তাহলে আপনাকে উচ্চক্রমের ওষুধ দিতে হবে। এটা আরেকটা কায়দায় বোঝা যায়, যন্ত্রণা কষ্ট যদি মনে থাকে, আমার মনে এই কষ্ট লাগতেছে, তার মানে কি আমার ব্যথা লাগছে, হাতটা মনে হচ্ছে মুচকায় গেছে, এটা আসলে হাতটা মুচকায়নি। আমার হাতটা মনে হচ্ছে ভেঙে গেছে, আসলে আপনি দেখতেছেন এটা ভাঙেনি। আমার মাথা তো টন টন করে ফেটে যাচ্ছে, কিন্তু আপনি দেখতেছেন না আমার মাথা তো ফাটেনি। আপনি বলতেছেন যে আপনি, অথবা আপনি একটা সিটি স্ক্যান বা মেমোগ্রাফি করে দেখলেন যে ও না আমার মাথায় কিছুই নেই, মানে যা থাকার কথা তাই আছে। তাহলে এই যে মনে হয় তার মানে ব্যথাটা কোথায়, অনুভূতিটা কোথায়? অনুভূতিটা তো মনে। অনুভূতিটা যখন শুধু মনে থাকে তখন আপনার শক্তিক্রম হবে উচ্চ শক্তি, উচ্চক্রমের শক্তি। আর যদি দেখেন যে না, উনি বলছে যে আমার হাতটা ছিঁড়ে গেল, কেটে গেল, ফেটে গেল, আপনি তাকায় দেখতেছেন যে হ্যাঁ ওখানে প্রচন্ড রকমের বিকৃতি তৈরি হয়েছে। সে বলতেছে আমার এই দেহের ডান পাশের এই জায়গায় মনে হচ্ছে কি একটা অসহ্য যন্ত্রণা। আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে হ্যাঁ তার লিভারের ভিতরে নানা রকম পরিবর্তন আসছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন বা আপনার প্যাথোলজিক্যাল টেস্ট করে আপনি বুঝতে পারছেন, তার মানে অর্গানিক দেহের অঙ্গের একটা পরিবর্তন হয়েছে, বিকৃত হয়েছে, তখন আপনাকে নিম্নক্রম দিতে হবে। এটা ফান্ডামেন্টাল কজ হলেই যে আপনাকে এই শক্তি আর এক্সাইটিং কজ হলে আরেক শক্তির ব্যাপারটা বোধহয় ওই জায়গায় না, ওটুকু একটু সংশোধন করতে হবে। আপনি এর আগে যেটা বললেন সেটা হচ্ছে যে আপনার একই ওষুধ যদি দীর্ঘদিন কাজ করতে সেটাই চলবে। হ্যাঁ, এটা কেন্ট স্যার বলেছে যে কোনো একটা রোগীর কোনো একটা মেডিসিন, কোনো একটা শক্তি যদি তার দীর্ঘকাল ভালো রাখে তাহলে দীর্ঘকাল পরে যখন আসবে তা সেই শক্তিটাই তাকে দিতে হয়, কিন্তু সেটা পরিবর্তিত মাত্রায় দিতে হয়। এখন এই কথাটার অর্থটা আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনি ওষুধ দিচ্ছেন, আপনার এমন একটা রুগী, এই যে আমাদের লুৎফর স্যার যেটা বলেন, এমন একটা রুগী ওর 2 ঘন্টা ভালো থাকে, 2 ঘন্টা পরেই আবার ওষুধ দেওয়া লাগে, তাহলে আবার 2 ঘন্টা ভালো থাকে, আবার দেওয়া লাগে। তাইলে বুঝতে হবে আপনার যে এটার কি খুব ঘন ঘনই আপনার রিপিট করা লাগতেছে, তার প্যাথোলজিক্যাল কন্ডিশনটা এরকম ঘন ঘন রিপিট করা লাগবে। আমি বারবার প্যাথোলজিক্যাল কন্ডিশন বলতেছি, আপনাদের ভিতর ধারণা হতে পারে আমরা তো সিকনেসের চিকিৎসা করবো, তো আবার প্যাথোলজিক্যাল কন্ডিশন এত বলতেছি। সিকনেসের চিকিৎসা করব ওষুধ নির্বাচনের জন্য, কিন্তু পটেন্সি আর হচ্ছে তার প্রয়োগ, পুনঃপ্রয়োগ, এইটা দেখতে গেলে অবজারভেশনের জন্য আপনাকে প্যাথোলজিক্যাল কন্ডিশন বুঝতে হবে। প্যাথোলজিক্যাল কন্ডিশনটা হচ্ছে অবজারভেশনের জন্য, অর্থাৎ আমি কোন পটেন্সি নিব এবং সেই পটেন্সিটা কতটা কিভাবে প্রয়োগ করব, কিন্তু আমি কোন ওষুধ নির্বাচন করব এইটা আপনাকে সিকনেস থেকে আনতে হবে, আইদার মানে অ্যাকোয়ার্ড সিকনেস অর ফান্ডামেন্টাল সিকনেস, যেখান থেকে আসুক, হেরিটেরি সিকনেস, যেখান থেকে আসুক, সিকনেসের মধ্য দিয়ে আমার ওষুধ নির্বাচিত হবে, কিন্তু সেই ওষুধের পটেন্সি এবং প্রয়োগ, পুনঃপ্রয়োগ, এটা নির্ভর হবে তার প্যাথোলজিক্যাল কন্ডিশনের উপরে, নট প্যাথোলজির উপরে। শুধু প্যাথোলজি হলেই আমার হবে না, প্যাথোলজিক্যাল কন্ডিশন, আমার যে ইন্ডিভিজুয়াল, যে মানুষটা, তার কন্ডিশনের উপরে। তাহলে এই সিকনেস এবং আপনার হচ্ছে যে ডিজিজড, এটার ভিতরে বোধহয় কিভাবে সমন্বয় করতে হয় সেটা আমার মনে বোঝা গেল। আপনার এইটা বোঝার জন্য আরেকটা কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কেন্ট স্যারও বলছেন এবং সেটা স্টুয়ার্ট ক্লোজ স্যারও বলছেন, সেটা হচ্ছে হোমিওপ্যাথি means science, হোমিওপ্যাথি means আর্টস। হোমিওপ্যাথি যেমন বিজ্ঞান, হোমিওপ্যাথি তেমন কলা। অর্থাৎ বিজ্ঞান দিয়ে আপনি চলবেন ঠিক আছে, কিন্তু আপনার কলা কৌশলও থাকতে হবে। যেটা আমাদের লুৎফর স্যার বলছেন যে বিজ্ঞান আপনি বুঝতেছেন,
আপনি কোন মেডিসিন দিবেন, কি কারণে দিবেন, সে কারণ নির্ধারণের জন্য আপনার বিজ্ঞান আপনি বুঝবেন। কিন্তু লুৎফর স্যার যেটা বললেন না, যে আপনার রুগীকে আপনাকেই ঠিক করতে হবে, আপনি কিভাবে পটেন্সি দিবেন, কিভাবে আগাবেন, কোথায় থামবেন, কোথায় চলবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। কেন? এইটা হচ্ছে কলার ব্যাপার। কলার ব্যাপার হচ্ছে যেন একই মঞ্চে দুই নর্তকী নাচতেছে, দুই নর্তকীর নাচটাকেই আপনার সমানভাবে যদি তাদের কলাটা যদি সেম থাকে, তাহলে আপনার কাছে মনে হবে কি সুন্দর একটা মানে যৌথ নাচ। কিন্তু দেখা গেল যে না, দুজনের কলা সমান না, দুজনের কৌশল সমান না, দুজনের আর্ট সমান না। তখন তো আপনাকে জাজ করতে হবে যে কোন আর্টটা ভালো হলো, কোন আর্টটা খারাপ হলো। তার মানে তখন বুঝবেন যে মানে কারটা কতটা নান্দনিক হয়েছে, কত সৌন্দর্য হয়েছে, কতটা আপনার আত্মতৃপ্তি করতে সাহায্য করেছে, আর কারটা কম করেছে। তখন কম্পেয়ার হয়ে যায় কার কলা কৌশলটা কেমন। এখন লুৎফর ভাইয়ের কলাটা সুন্দর না ওমর ভাইয়ের কলা সুন্দর, এইটা নির্ভর করবে হচ্ছে দুইজনকে এক মঞ্চে যখন নাচতে দেওয়া হবে, কে কিভাবে পারফর্ম করতেছে। এইটা আসলে নিজের আত্মস্থ করার ব্যাপার। আপনাকে জাস্ট বলে দেয়া হলো যে এইভাবে আপনি চলতে পারেন, কিন্তু সেইটা কিভাবে আপনি রপ্ত করবেন সেটা আপনার ব্যাপার। এবং আমরা এই ক্ষেত্রে বলি যে যার যত অবজারভেশন পাওয়ার হাই, তার কলা তত সুন্দর হয়, এবং তার কলা তত নান্দনিক হয়, এবং তার আর্টটার কারণে আমাদের পেশেন্ট তত দ্রুত কিন্তু একটা শান্তিময় জায়গায় পৌঁছাতে পারে। আপনি এবার প্রথম প্রশ্নে চলে যায়। প্রথম প্রশ্ন আপনি করছিলেন যে রোগীর চিকিৎসা করতে হবে, পরে শুনলাম রোগের চিকিৎসা করতে হবে, আবার শুনেছি সিকনেসের চিকিৎসা করতে হবে। আসলে আমরা করবোটা কি? আসলে আপনাকে কি করতে হবে? আপনাকে রোগীর চিকিৎসা করতে হবে। আপনি রোগীর চিকিৎসা করার আগে ভাবেন এই রোগী, রোগ এবং সিকনেস তিনটাকে যদি আপনি আলাদা করেই দেখেন, তাহলে আপনাকে আমি বলবো আপনি মানুষের চিকিৎসা করেন। আপনি মানুষের চিকিৎসা করেন। এই মানুষটাকে, এই মানুষটা আপনার রুগী। তাহলে আপনি কাকে মানে স্বাচ্ছন্দ্য দিতে চান, কার মধ্যে ফ্রিডম আনতে চান? একটা মানুষের মধ্যে ফ্রিডম আনতে চান, এই রুগীর মধ্যে ফ্রিডম আনতে চান। তাহলে রোগটা কি ছিল? রোগটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল কজ অর আপনার এক্সাইটিং কজ। তাহলে এখন এই রোগটা আপনি বুঝলেন, আপনাকে রোগ আগে বের করতে হবে যে এই রুগীর রোগটা কি, রুগীর রোগটা ফান্ডামেন্টাল কজ কি ছিল বা এক্সাইটিং কজ কি ছিল। এখন এই রোগ যেহেতু এই মানুষটা লালন করে, সেই কারণে মানুষটা রুগী। তাহলে আপনাকে অ্যাপ্রোজন থিওরি অনুযায়ী জানতে হবে যে কি আরোগ্য করতে হবে, অর্থাৎ আপনি ফান্ডামেন্টাল কজের কোন কারণটা আপনি দূর করবেন, অথবা এক্সাইটিং কজের কোন কারণটা আপনি দূর করবেন, এইটা আপনি শনাক্ত করলেন। এইবার এই মানুষটার রোগ যখন আছে, রোগের যখন প্রকাশ ঘটেছে, তখন কি হয়ে গেল? তখন তো সেটা রোগ। সেটাকে এই রোগটাকেই আমরা এই রোগটাকে ভাবতে গেলে যদি আমরা প্রচলিত জ্ঞান দিয়ে দেখি, তাহলে সমস্ত রোগই তো রোগ, সমস্ত রোগ হলো রোগ। তাহলে এটার পার্থক্যটা কি করবে? সেখানে আপনার হ্যানিম্যানিয়ান দৃষ্টিভঙ্গি একরকম, আর আমাদের মানে অন্যান্য যে প্যাথোলজি, আদার্স সমস্ত প্যাথোলজির দৃষ্টিভঙ্গি আরেক। হ্যানিম্যানিয়ান সেন্টিমেন্ট থেকে ডিজিজকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিকনেস, আর একটা হচ্ছে সিকনেস, আর একটা হচ্ছে ডিজিজড কন্ডিশন। সিকনেসটা কি? সেটা হচ্ছে যখন ওইটা আপনার মায়াজমেটিক পর্যায়ে আছে, অর্থাৎ রুট কজ পর্যায়ে রয়েছে, ওইটা হচ্ছে সিকনেস। ওইটাকেও ডিজিজ বলা হয়, বা অন্যান্য কোথাও কোথাও ডিজিজ বলছে। কিন্তু যেটা মানে ম্যাটেরিয়াল ভাবে দেখা গেছে, এই ডিজিজটা কিন্তু স্পিরিচুয়াল। আপনি অর্গানন যদি পড়েন, দেখবেন যে হ্যানিম্যান স্যার এই দুই ডিজিজকে আলাদা আলাদা করতে যে অনেক সময় বলছে যে আমি রোগ বলিতে সেই রোগকে বুঝাই নাই যার ম্যাটেরিয়াল বিষয় আছে, যা দেখা যায়, দৃশ্যমান হয়, লক্ষণ হিসেবে প্রকাশিত হয়ে গেছে, সেটাকে আমি রোগ বলি নাই। আবার লক্ষণ হিসেবে যা প্রকাশিত হয়েছে তাকেও আবার কখনো কখনো স্যার ডিজিজ বলতেছে। উনি মূলত যেটা স্পিরিচুয়াল, অর্থাৎ যেটা আমাদের ফান্ডামেন্টাল কজ বা এক্সাইটিং কজ যেভাবে হোক, যেটা রুট কজ হিসেবে আমাদের মধ্যে রয়েছে, এইটাকে উনি বুঝাইছেন সিকনেস।
আর যেটা হচ্ছে যে আপনার ওই সিকনেসের ভবিষ্যতের যে পর্যায়ক্রমের কার্যক্রম মানে হতে হতে তার প্রতিক্রিয়া প্রকাশ করতে করতে আজকে যে আপনার প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গের যে বিকৃতি তৈরি হয়ে গেছে বা কনসাসনেস তৈরি হচ্ছে, আইদার ওটা ডাইনামিক অর অর্গানিক, এটা যখন তৈরি হচ্ছে তখন সেইটাকে বলা হচ্ছে আপনার ডিজিজ, একটা সিকনেস আর একটা ডিজিজ। এখন হ্যানিম্যান স্যার যেহেতু অর্গানে এটাও ডিজিজ বলছে, কখনো ওইটাও ডিজিজ বলছে, একটা বিভ্রান্তি হয়। এই বিভ্রান্তি কাটানোর ব্যবস্থা করেছেন আমাদের স্যার জেমস টাইলার কেন্ট। উনি বলতেছেন যে এই সিকনেস যেটা, এটা হচ্ছে ট্রু ডিজিজ, এটা হচ্ছে আসল রোগ, আর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট অফ ডিজিজ। ঠিক আছে, এই রেজাল্ট অফ ডিজিজ হচ্ছে প্যাথোলজি এবং ট্রু ডিজিজ হচ্ছে আপনার সিকনেস। আপনি কার চিকিৎসা কি চিকিৎসা করবেন সেটা হচ্ছে সিকনেসের চিকিৎসা করবেন বা ট্রু ডিজিজের চিকিৎসা করবেন। আপনি কখনোই রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসা করবেন না। রেজাল্ট অফ ডিজিজের যে যিনি চিকিৎসা করেন তিনি আর জায়গায় হোমিওপ্যাথ না, তিনি অন্য কোনো প্যাথ হতে পারেন, অ্যালোপ্যাথ হতে পারেন, আয়ুর্বেদ হতে পারেন বা অন্য কিছু যা কিছু হতে পারে, সে রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসা করে। কিন্তু হোমিওপ্যাথ যিনি, তিনি রেজাল্ট অফ ডিজিজের চিকিৎসা করেন না, তিনি ট্রু ডিজিজের চিকিৎসা করেন। আর এই ট্রু ডিজিজের চিকিৎসা করার জন্য অনেক রকম পথ আছে, অনেক রকম পথ অর্গাননে অনেক রকম পথ হয়েছে। তার কারণে আমাদের রুট কজ একরকম না, রুট কজ বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের রুট কজ হতে পারে। সেটার জন্য আপনাকে কি করতে, অনেক পথ আছে। আমি একটা যদি উদাহরণ দেই, যে আপনি একটা গন্তব্যে যাবেন, যাওয়ার সময় আপনাকে কি চিন্তা করতে হবে, যে আমি এখান থেকে ঢাকায় যাব। আচ্ছা ঠিক আছে, ঢাকায় যদি যাই তাহলে আমি যদি পদ্মা সেতু দিয়ে যদি যাই তাহলে আমি একটা বাসে উঠলে হয়, আমি একটা ট্রেনে উঠলে হয়, আমি প্লেনে উঠলে হয়। এখন আমার কি সামর্থ্য আছে বা কি যোগ্যতা আছে তার উপরে নির্ভর করবে যে আমি বাসে যাব না আমি ট্রেনে যাব না আমি প্লেনে যাব। এটা গেল এক হিসাব। আর হিসাব যদি আমি আপনার পদ্মা সেতুতে না যেয়ে যদি আমি আরিচা ঘাট দিয়ে যাই, আরিচা বা যেটা দৌলতদি পাটুরিয়া এই ঘাট দিয়ে যদি যাই, তাহলে কি হচ্ছে যে আমার একটা নদী পড়বে। এই নদীতে আমি বাসে ধরেন গেলাম, কথার কথা বাসেই গেলাম, কিন্তু আমি সেই শুধু বাস মানে ডাইরেক্ট মানে নিজের চলন্ত অবস্থায় কিন্তু আমাকে নদী পার করতে পারবে না। তাহলে কি হবে, আমার ওই সময় যে কিন্তু আমার একটা ফেরিতে উঠতে হবে, একটা নৌযানে আমাকে উঠতে হবে। তাহলে আমি এক জানে যেতে পারলাম না, আমি বাসে উঠলাম, ওই বাস আমাকে সহ অথবা আমাকে ছাড়া ফেরিতে উঠলো এবং আমিও ফেরিতে উঠলাম, পার হওয়ার পর আমি বাসে উঠলাম, বাস আবার আমাকে ঢাকায় নিয়ে চলে আসলো। তাহলে এইটাও কিন্তু ঢাকায় পৌঁছানো হলো, এই রুটে যেও কিন্তু ঢাকায় পৌঁছানো হলো। এইরকম বিভিন্ন ভাবে আপনি যদি দেখেন, আপনার গন্তব্য যদি ঠিক করেন এই জায়গায় আমি যাব, তাহলে তখন আপনাকে কিন্তু চিন্তা করতে হবে এই জায়গায় যেতে গেলে আমার এই পথের কি কি বাহনের প্রয়োজন হতে পারে, কখন কোন বাহনের প্রয়োজন হতে পারে। যখন যে বাহনের প্রয়োজন তখন সেই বাহন আপনাকে নিতে হবে, না হলে আপনি গন্তব্যে যেতে পারবেন। এইটা হ্যানিম্যান স্যার যারা অর্গানন 1 থেকে 291 ভালোভাবে অধ্যয়ন করেছেন তারা দেখবেন যিনি অসংখ্য বাহনের কথা বলছেন, অনেকগুলো বাহনের কথা বলেছেন। আমার রিসেন্টলি যারা হলিস্টিক ভার্সেস হোমিওপ্যাথি এই ভিডিওটা দেখেছেন অথবা এই ক্লাসে যারা ছিলেন, আমি খুব সংক্ষিপ্ত চেষ্টা করেছি কিছুটা দেয়ার, কিন্তু ওইটা পূর্ণাঙ্গ না, আরো আলোচনা দরকার আছে, আরো আলোচনার বিষয় আছে। সেটা হচ্ছে যে আপনার ওইখান থেকে, অর্থাৎ ওই যখন যে বাহন প্রয়োজন, যখন আপনার টোটালিটি অফ সিমটম প্রয়োজন তখন আপনি টোটালিটি অফ সিমটম নেবেন। যখন আপনার হচ্ছে যে আপনার কি বলে মায়াজমেটিক কন্ডিশনটাকে বিবেচনা করতে তখন মায়াজমেটিক কন্ডিশনটা নেবেন। যখন আপনার ফুডকে ক্লিয়ার করতে তখন ফুডকে নেবেন। যখন লাইফ স্টাইলকে কারেকশন করতে হবে তখন লাইফ স্টাইলকে কারেকশন করবেন। যখন আপনার আর্থিং এর প্রয়োজন হবে তখন আপনি আর্থিং করবেন। যখন আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন হবে তখন আপনি ইলেকট্রিসিটির আশ্রয় নেবেন। যখন আপনার ওয়াটার থেরাপির প্রয়োজন হবে তখন আপনি ওয়াটার থেরাপির আশ্রয় নেবেন। যখন আপনার ম্যাসমেরিজমের প্রয়োজন হবে তখন আপনি ম্যাসমেরিজম বা কোয়ান্টাম হিলিং এর আশ্রয় নেবেন। যখন আপনার মৃদ ব্যায়ামের কথা বলা হয়েছে অর্গাননে, এই মানুষের মৃদ ব্যায়াম প্রয়োজন,
তখন আপনাকে মৃদু ব্যায়ামের ব্যবস্থাই নিতে হবে, যেটাকে আমরা যোগা বা অন্য কিছু বলতে পারি। তাহলে কি হলো যে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য অর্গানন আপনাকে যে যে পদ্ধতি দিতে বলছে, এই পদ্ধতি সবকটাই যে আপনাকে কাজে লাগাতে হবে এমন বিষয় না। যেমন আমি ওই যে বললাম না, পদ্মা সেতু দিয়ে আমি ঢাকায় যাব, আমি একটা গাড়ি দিয়ে উঠলেই হয়। আমার সামর্থ্য কম, আমি প্লেনে উঠতে পারতেছি না, ট্রেনের টিকিট পাই নাই, আমি মনিহার বাস স্ট্যান্ডে যে অন্তত একটা বাসে উঠবো, আমি আমার 8 জায়গা অন্তত আমাকে যাত্রাবাড়ি পর্যন্ত পৌঁছাই দেবে, আমি এক বাহনেই চলে যেতে পারবো। কিন্তু সবসময় যে আমি এই সুযোগ পাবো তা না, আমাকে অর্গাননে কখন কি কোন পরিপ্রেক্ষিতে কোন পদ্ধতি নিতে বলছে সেই পদ্ধতিতে আমাকে নিতে হবে। আপনার সামর্থ্য কি, এই পেশেন্ট আপনার সামনে যে পেশেন্ট আছে, পেশেন্ট নিয়ে যে আপনি গন্তব্যে পৌঁছাবেন, আপনার সামর্থ্য কি, আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে যে আপনি কোন বাহনে উঠবেন। এখন প্রশ্ন হচ্ছে যে সেই বাহনের ভিতরে যতগুলো বাহনের কথা বলা আছে গন্তব্যে পৌঁছার জন্য, সেই বাহনগুলো আপনার নিতে হবে। আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, ধরেন আমি আছে যে সুন্দরবন ভিতরে যাব, সুন্দরবনে যদি যাই তাহলে আমাকে কিছুটা বাসে যেতে হবে, কিছুটা ট্রলারে যেতে হবে, কিছুটা ট্রলারে যাওয়ার পরে কিছুটা আবার পদব্রজে যেতে হবে, এবং পদব্রজের সময় আবার আমার আশেপাশে বাহিনী রেডি রাখতে হবে যাতে আমি সতর্কভাবে থাকতে পারি, কেউ যেন আক্রমণ না করতে পারে। তার মানে কি, আসল মূলত হচ্ছে যে গন্তব্যে গেলে এটা আপনার একই বাহনে যাবেন এমন কোনো কথা নাই। হ্যাঁ যেতে পারেন, আপনি যদি পান তো যাবেন, কিন্তু বাহন যদি একটা না হয়, একাধিক বাহন যদি হয়, তো একাধিক বাহনই কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। আমি এই কথা দিয়ে আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই হোমিওপ্যাথি জগতে যতগুলো চর্চা রয়েছে, এই চর্চার ভিতরে একজন এক একটা বাহন তৈরি করেছে। আমাদের শ্যামল স্যার উনি একটা বাহন তৈরি করেছেন, সেই বাহনকে উনি বলতেছেন আর্ট মেডিসিনের প্যাথি বা জেনেটিক হোমিওপ্যাথি অথবা রিয়েল হোমিওপ্যাথি, উনি বলতেছেন এটা একটা বাহন। আমাদের সেগেল স্যার উনি মাইন্ডের উপরে একটা গবেষণা করে একটা কিছু বের করছেন, ওইটাও একটা বাহন। আপনার আমাদের যে কি রঞ্জন স্যার, রাজন শঙ্করন স্যার উনি সেন্সেশনের উপরে একটা বাহন তৈরি করেছেন। সেই বাহনেও আপনি আপনার প্রয়োজনে আপনি যাচ্ছেন, উনি সেই বাহনে যে পৌঁছাচ্ছেন। আমাদের হোমিওপ্যাথিতে অনেক লোক আছেন দেখবেন যে কিছু জানেন না, ওই কম বেশি একটা ম্যাথমেটিকে পড়ছে অথবা একটা মাদার টিংচারের বইটাই পড়ছে, পড়ে বেশ কিছু মাদার টিংচার সাদা একটা যায় নিয়ে বসে আছে। উনি ফিজিশিয়ান এবং ওনার কাছে রুগীর ঘাটতি হয় না, কম হয় না, এবং ওখান থেকে যা খায় সে একটু, তো ওনারা একটা বাহন করছে। আমাদের কেউ শুধুমাত্র বায়োকেমিক দিয়ে চিকিৎসা করতে, সেটাও একটা বাহন করছে। আমাদের এখানে আবার ইলেকট্রো হোমিওপ্যাথির একটা চর্চা আছে, সেই ইলেকট্রো হোমিওপ্যাথি চর্চা করেও তারা অনেক সাফল্য, সেটাও একটা বাহন। এগুলো সব এক একটা বাহন। আমাদের এখানে আবার কি হচ্ছে যে আমরা চর্চা না করলেও, আমরা জ্ঞান গবেষণা না করলেও, যদিও অর্গাননে আছে কিন্তু আমরা গবেষণা করিনি। এখন আমরা গবেষণা না করে এখানে কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম মেথড, এই যে আরেকটা কোয়ান্টাম হিলিং এর একটা মেথড দাঁড়ায় গেছে, যেটা আবার আমাদের অর্গাননের অ্যাপোরিজম, যেটা ম্যাসমেরিজম অ্যাপোরিজমটাকে সাপোর্ট করে, তাহলে সেটাও একটা বাহন। এরকম আপনার যারা ইয়োগা একটা আলাদা, আমরা এটা নিয়ে কোনো গবেষণা করিনি হোমিওপ্যাথরা। আমরা যারা হ্যানিম্যান স্যারের প্রচন্ড ভক্ত, ঠিক আছে, হ্যানিম্যানের জন্মদিনে এবং মৃত্যুদিনে আমাদের প্রচন্ড আনন্দ এবং কষ্ট লাগে, আমরা কিন্তু এগুলা করি না, করে অন্যরা আবার এইগুলা নিয়ে গবেষণা করছেন, কেউ ওয়াটার থেরাপি বের করছেন, একজন এক এক রকম থেরাপি বের করে অনেকগুলো বাহন এখানে তৈরি করেছে। আমাদের কথা হচ্ছে এই বাহনগুলো যেগুলো অর্গানন সম্মত সেগুলো আমরা মনে করি হোমিওপ্যাথিক বাহন। এখন আপনি যখন আপনার গন্তব্যে পৌঁছাবেন তখন যে বাহন প্রয়োজন সে বাহন আপনাদেরকে নিতে হবে। আমাদের ক্লাসিক এটাও একটা বাহন, শুধু টোটালিটি অফ সিম্পটমের উপরে তারা কাজ করতেছে, চমৎকার সফলতাও তাদের আছে, তাহলে এটাও বাহন, সমস্ত বাহন। কিন্তু আপনাকে বলা হয়েছে কি যে কি আরোগ্য করতে হবে এবং চূড়ান্ত ভাবে তাকে আরোগ্য করতে হবে। এই চূড়ান্ত ভাবে গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যে বাহন নিতে হবে সে বাহন নেওয়াটাই আপনার কর্তব্য। সেই বাহনগুলো যেহেতু সেগুলো যদি হোমিওপ্যাথিক বাহন হয় তাহলে সেই বাহন আপনাকে গ্রহণ করতে হবে, সেই বাহনকে আপনাকে কাজে লাগাতে হবে।
এবং সেই কাজে লাগানোর ক্ষেত্রে আপনি যদি ক্লাসিক্যাল বাহন হন এবং আপনি যদি সামনে আটকে গেছেন, তখন শ্যামল স্যারের বাহন হয়তো আটকানো অবস্থাটাকে আপনার দূর করে দিতে পারে, পার করে দিতে পারে। তখন না না, আমি শ্যামল স্যারের বাহনে উঠবো না। কেন উঠবো না? আমি ক্লাসিক হোমিওপ্যাথি হলো বলতে পারে। আবার যারা শ্যামল স্যারের এই রিয়েল হোমিওপ্যাথিক বা জেনেটিক হোমিওপ্যাথিকের বাহনে রয়েছেন, তারা যদি কোথাও আটকে যান, তখন ক্লাসিকের পদ্ধতি যদি সামনে সেই বাহনে ওঠার প্রয়োজন হয়, তখন বলবো না না আমি এখানে উঠবো না, এটা তো আমার জাত যাবে, আমার মান যাবে। আমি একটা এত বড় একটা প্যাথি জেনে বসে আছি, আমি কেন এখন ক্লাসিকের গাড়ি উঠবো? আমি উঠবো না, আমার মান যাবে। তো ঠিক আছে, তাহলে আপনি উঠবেন না, কিন্তু আপনার রুগী তো ভালো হচ্ছে না। তখন কি হবে? রুগী ভালো হোক না হোক সেটা পরের ব্যাপার, কিন্তু আমি আমার জাতকুল মান হারাতে রাজি না। বলতে পারেন, আপনার ইচ্ছা, আপনি বলতে পারেন। কিন্তু আমরা বলি যেটা, যে অর্গাননে যে যে বাহন পাওয়া যায়, যে যে বাহন আরোগ্যের জন্য উপযোগী হয়, আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য যে যে বাহন প্রয়োজন, আপনি সেই সেই বাহনে উঠতে পারেন, ওঠাটাই আপনার কর্তব্য। সে কারণেই আমরা বলি যে আপনি আপনার কি নাম দিলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা আমাদের স্লোগান, একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির স্লোগান হচ্ছে, যে প্যাথি অর্গানন সম্মত না তা হোমিওপ্যাথি না, আর যা হোমিওপ্যাথি না সেই রিয়েল হোমিওপ্যাথি তো দূরের কথা, সেটা কোনো প্যাথি হিসেবে আমরা গণ্য করতে পারি না। হোমিওপ্যাথি মিনস রিয়েল হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি মিনস অর্গাননের প্যাথি, আর অর্গাননের প্যাথি মানেই রিয়েল হোমিওপ্যাথি। ফলে আপনাকে এইভাবেই আগাতে হবে। আগানোর জন্যই আপনার হ্যানিম্যান স্যার বলছেন কি, যে প্রিজুডিক মাইন্ড আপনাকে ত্যাগ করতে হবে। যারা বাংলা পড়ছেন, আপনার আমাদের জেমস কেন্টসের ফিলোসফি বাংলায় পড়ছেন, তিনি একটা শব্দ ব্যবহার করছেন, কূপমুন্ডু। আপনাকে কূপমুন্ডুক হওয়া যাবে না, আপনাকে আত্ম অহংকারী হওয়া যাবে না, আপনাকে একটা ছকে বাঁধা জীবন করা যাবে না, মানে প্যাথি করা যাবে না। আপনার প্যাথি হচ্ছে প্রাকৃতিক প্যাথি। প্রকৃতিতে অসংখ্য বিষয় রয়েছে, এই সমস্ত বিষয়কে প্রয়োগ করার কথা জন্যই আপনাকে উৎসাহিত করেছে। এবং উনি 22-তে একটা কথা বলছেন, 22-তে বলছেন, যদি নিশ্চিত ভাবে প্রমাণিত হয় যে এই ভেষজ দ্বারা বা এই প্রক্রিয়া দ্বারা বা এই পদ্ধতি দ্বারা এই মানুষটা চূড়ান্ত আরোগ্যে পৌঁছাতে পারে, সেইটাও আপনাকে গ্রহণ করতে হবে। আইদার সেটা সদৃশ হলেও গ্রহণ করতে হবে, সেটা বিসদৃশ হলেও গ্রহণ করতে হবে। তখন আমি যদি বলতাম না না আমি তো সিমিলাস কিরণটা শিখেছি, আমি বিসদৃশে কেন যাবো না? কারণ হ্যানিম্যান স্যার বলুক উনি হয়তো ভুল করে বলেছেন, তার মানে আপনি তখন হ্যানিম্যান স্যারের থেকে বেশি বিজ্ঞ মানুষ। হ্যানিম্যান স্যারেরও ভুল আপনি ধরার যোগ্যতা অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আপনার লাইনে থাকেন। কিন্তু সেটা অর্গাননের লাইন হলো না। আর অর্গাননের লাইন যদি না হয়, তাহলে আমরা বলবো যে আপনি রিয়েল হোমিওপ্যাথি করেন না। ধন্যবাদ সকলকে।